নমস্কার বন্ধুরা। আগামীকাল ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তো হবে প্রথম ম্যাচটি হবে এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই থেকে, যেটা চিপক নামে পরিচিত। তো সম্ভাব্য ভারতীয় টিমের সম্ভাব্য একাদশ কি হবে সেই নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে বাংলাদেশ প্রায় 5 বছর পরে ভারত সফরে এসেছে। এর আগে 2019 সালে ভারতে এসেছিল বাংলাদেশ। তো সেখানেও কিন্তু দুটি টেস্ট ম্যাচ খেলেছিল এবং ভারত কিন্তু প্রথম পিঙ্ক বল টেস্ট কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল 2019 সালে, যেটি হয়েছিল ইডেন গার্ডেন্সে, এবং ভারত সেই ম্যাচটি জিতেছিল। পিঙ্ক বল টেস্ট, যেটা ডে নাইট টেস্ট বলা হয়, তো ডে নাইট টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু প্রথম খেলেছিল ভারত, এবং সেটি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই সময় কিন্তু সৌরভ গাঙ্গুলি তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিল। তো প্রায় 5 বছর পরে বাংলাদেশ ফের ভারত সফরে এসছে এবং এখানে দুটি টেস্ট ম্যাচ হবে এবং 3টি টি-20 ম্যাচ হবে। তো সম্ভাব্য ভারতীয় একাদশ নিয়ে যদি আলোচনা করি, তার আগে বলে রাখি যে বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে কিন্তু পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে। তো যার ফলে বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না, বা বাংলাদেশ যে ছোট টিম এইরকম মনোভাব নিয়ে থাকলে কিন্তু চলবে না। বাংলাদেশকে কিন্তু সিরিয়াস ভাবে নিয়ে খেলতে হবে, মনে ভাবতে হবে যে বাংলাদেশ, মনে করে খেলতে হবে যে বাংলাদেশ বড় টিম। কিন্তু বাংলাদেশ কিছুদিন গত কয়েকদিন ধরে কিন্তু কয়েক মাস ধরে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। পাকিস্তানের মাটিতে তারা 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে, এবং তারা কিন্তু একটা ফুরফুরে মেজাজে আছে, এবং তাদের বোলিং ব্যাটিং দুটোই কিন্তু তারা দুর্দান্ত ফর্মে আছে। তো যার ফলে বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। তো ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে যদি আলোচনা করি, তো প্রথমে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে তিনি থাকবে, এবং তার সঙ্গে যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, দুজনেই তো ওপেন করবে। এবং কয়েকটি সিরিজেও আমরা দেখেছি দুজনেই ওপেন করে। এর আগে শুভমন গিল রোহিত শর্মার সঙ্গে কিন্তু ওপেন করতো। তারপরে কি হয়েছে যে যশস্বী জয়সওয়াল যে ধরনের প্লেয়ার এবং যে দুর্দান্ত ফর্মে আছে এবং দারুণ দারুণ পারফরমেন্স করছে, যার ফলে তাকে কিন্তু ওপেনিং এ নিয়ে আসা হয়েছে, এবং তিনি লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, যার ফলে ভারতীয় টিমে একটা লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যানও পাওয়া গেল। তো যার ফলে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই কিন্তু ওপেনিং করছে। এবং ওয়ান ডাউনে শুভমন গিল ওয়ান ডাউনে, এর আগে আমরা যদি দেখে থাকি ওয়ান ডাউনে চেতেশ্বর পূজারা কিন্তু অনেকদিন ধরে ওয়ান ডাউনে তিনি খেলছিলেন, কিন্তু চেতেশ্বর পূজারাকে কিন্তু এখন ড্রপ করে দেওয়া হয়েছে, কারণ তার বয়স হয়ে গিয়েছে, এবং ইয়ংস্টারদের সুযোগ দেওয়ার জন্য কিন্তু তার বয়স প্রায় 36 বছর বয়স পূজারা। তো যার ফলে তাকে আর কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না, এবং ইয়ংস্টারদের সুযোগ দেওয়ার জন্য কিন্তু তাকে ড্রপ করা হয়েছে। তো সেই কারণে শুভমন গিল ওয়ান ডাউনে খেলবে, এবং 4 নম্বরে তো বিরাট কোহলি অবশ্যই আছে। বিরাট কোহলিও কিন্তু প্রায় 9 মাস পরে কিন্তু টেস্ট ম্যাচ খেলবে। এর আগে 2023 সালে ডিসেম্বরের মাসে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু টেস্ট ম্যাচ খেলেছিল বিরাট কোহলি। তারপরে ইংল্যান্ড যখন ভারত সফরে এসেছিল, সেখানে কিন্তু বিরাট কোহলির নাম ছিল, কিন্তু তার পারিবারিক কারণে এবং পার্সোনাল কিছু কাজের জন্য তিনি সেখান থেকে তার নাম তুলে নিয়েছিলেন। যার ফলে প্রায় 9 মাস পরে বিরাট কোহলি ফের টেস্ট ম্যাচ খেলতে চলেছে। তারপর যদি আমরা কথা বলি যে 5 নম্বরে ইংল্যান্ড যখন ভারতে এসেছিল, সেখানে আমরা দেখেছি 5 নম্বরে কিন্তু অন্যজনকে সরফরাজ খান ছিল। সরফরাজ খানকে কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু এখন কে এল রাহুল তিনি কিন্তু টিমে ফেরত এসেছেন। এর আগে তিনি ইনজুরি ছিলেন, যার যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা ছিল, সেখানে কিন্তু প্রথম ম্যাচ খেলার পরে তার ইনজুরি হওয়ার কারণে তাকে কিন্তু টিম থেকে বাদ দেওয়া হয়। তো সেই কে এল রাহুল কিন্তু এখন তিনি কাম ব্যাক করেছে, এবং 5 নম্বরে কে এল রাহুলকে আমি রাখছি, এবং সরফরাজ খান কিন্তু ভালো প্লেয়ার। তো সরফরাজ খান ভালো প্লেয়ার, এবং এর আগের সিরিজে কিন্তু সরফরাজ খান মানে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তা সত্ত্বেও কে এল রাহুল যেহেতু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং ভারতীয় টিমে অনেকদিন ধরে তিনি আছেন, তো যার ফলে প্রথম সুযোগ কিন্তু কে এল রাহুলকে দেওয়া দেওয়া যেতেই পারে। তো কে এল রাহুল 5 নম্বরে থাকছে, এবং 6 নম্বরে যদি আমরা দেখি, 6 নম্বরে কিন্তু একজন ব্যাটসম্যান উইকেট কিপারের দরকার। তো ভারতীয় টিমে কিন্তু দুজনই উইকেট কিপার আছে।
ধ্রুব জুড়েল এবং ঋষভ পান্ত। তো ধ্রুব জুড়েলকে গত সিরিজে আমরা দেখেছিলাম, তিনি যখন সুযোগ পেয়েছিলেন তিনি মানে দারুণ পারফরমেন্স করেছিলেন। তো এখন ঋষভ পান্ত কিন্তু ফিরত কামব্যাক করার পরে কিন্তু সব থেকে সুযোগ তার নাম কিন্তু সব থেকে এগিয়ে থাকবে, কারণ ঋষভ পান্ত এর আগে আমরা দেখেছি ঋষভ পান্তের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের আগে যে ঋষভ পান্তকে আমরা দেখেছিলাম, সেই ঋষভ পান্ত কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং ভারতীয় টিমকে অনেক ম্যাচ তিনি জিতিয়েছিলেন, যার ফলে ঋষভ পান্ত কিন্তু এগিয়ে থাকবে এবং ঋষভ পান্তের ওপরে কিন্তু একটা নজর থাকবে যে প্রায় 1.5-2 বছর পরে তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছেন। তার যে একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু তিনি প্রায় 1.5 বছর 1.5-2 বছর তিনি ক্রিকেটের বাইরে ছিলেন এবং তার ফলে একটা আইপিএলও তাকে মিস করতে হয়েছিল, একটা আইপিএল সিজনও কিন্তু তাকে মিস করতে হয়েছিল। তো সেই ঋষভ পান্ত এখন কামব্যাক করেছে টেস্টে, এর আগে টি-20তেও তিনি কামব্যাক করেছিলেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপেও ঋষভ পান্তকে কামব্যাক করেছিলেন এবং সেখানে তিনি প্লেইং ইলেভেনে তিনি খেলেছিলেন এবং সেখানে কিন্তু তার পারফরমেন্সটা অতটা ভালো ছিল না, তো মোটামুটি ঠিক আছে ছিল। এবারে টেস্ট ক্রিকেটে এই কিন্তু অ্যাক্সিডেন্টের পরে টেস্ট ক্রিকেটে এই প্রথম কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং ঋষভ পান্তের ওপর কিন্তু নজর থাকবে যে অ্যাক্সিডেন্টের পরে তিনি কিরম সেই আগেকার ঋষভ পান্তকে আমরা দেখতে পাই কিনা, সেটা কিন্তু সবার লক্ষ্য থাকবে। তো যার ফলে ঋষভ পান্ত এবার এক্সপিরিয়েন্স আছে, অনেক দিন ধরে ভারতীয় টিমে আছে এবং তিনি উইকেট কিপিং ও দারুণ করেন। তো ধ্রুব জুড়েলের থেকে কিন্তু ঋষভ পান্ত এগিয়ে থাকবে, তো যার ফলে ঋষভ পান্ত কিন্তু 6 নম্বরে থাকছে এবং 7 নম্বরে 8 নম্বরে যদি দেখি তো দুজন অলরাউন্ডার ভারতীয় টিমে অবশ্যই তারা প্রতিনিয়ত খেলে থাকেন, তো রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন। তো রবিচন্দ্রন অশ্বিন কিন্তু তার ঘরের মাঠে কিন্তু খেলবে, তার হোম গ্রাউন্ড চেন্নাই, সেই চেন্নাই কিন্তু রবিচন্দ্রন অশ্বিন খেলবে এবং তার উপরে কিন্তু লক্ষ্য থাকবে যে ঘরের মাঠে তিনি কেমন পারফরমেন্স করেন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি অলরাউন্ডার, বোলিং ব্যাটিং সব দিকেই কিন্তু তিনি পারদর্শী এবং ভারতীয় টিম যখন যখন কিন্তু টেস্টে, বিশেষ করে টেস্টে যখন যখন কোনো বিপদের মুখে পড়েছে রবীন্দ্র জাদেজা কিন্তু সেখানে গিয়ে এগিয়ে এসছে, তিনি পারফরমেন্স করে সেই বিপদের মুখ থেকে কিন্তু উদ্ধার করেছে। এবং অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি যে রবীন্দ্র জাদেজা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাটিং বোলিং দুটোতে। তো 7-8 নম্বরে কিন্তু দুজন অলরাউন্ডার থেকে যাচ্ছে এবং যেহেতু এটা চেন্নাইয়ে ম্যাচ হচ্ছে, তো চেন্নাইয়ে ম্যাচ হচ্ছে, চেন্নাইয়ের পিচের কথা নিয়ে যদি বলি, চেন্নাই পিচ কিন্তু সবসময় স্পিন সহায়ক পিচ এটা এবং স্পিনাররা অনেকটা সাহায্য পায় এই চেন্নাইয়ের পিচ থেকে। তো যার ফলে এখানে আর একটা মানে 3জন স্পিনার অবশ্যই নেবে ভারত। তো একজন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন দুজনেই থাকছে এবং তিনজন হচ্ছে, আর 3 নম্বর স্পিনার যদি আমরা দেখি কিন্তু ভারতীয় আহ, একদিকে অক্ষর প্যাটেল আছে, অন্যদিকে কুলদীপ যাদব আছে। তো তো দুজনের মধ্যে কিন্তু একজনকে নিতে হবে। তো আহ, অক্ষর প্যাটেল কিন্তু অলরাউন্ডার, তিনি ভালো ব্যাটিংও করতে পারেন, বোলিংও ভালো করেন কিন্তু এখানে যেহেতু অলরাউন্ডার দুজন থেকে যাচ্ছে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন, তাহলে অক্ষর প্যাটেলের কিন্তু প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অক্ষর প্যাটেলের থেকে কুলদীপ যাদব আমার মনে হয় তিনি বেটার বোলার, তিনি ভালো স্পিন করতে পারেন। অক্ষর প্যাটেল অবশ্যই ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আহ, কুলদীপ যাদবকে কিন্তু আমি এগিয়ে রাখবো এবং কুলদীপ যাদব অবশ্যই থাকবে এবং আর দুজন 9 নম্বরে কুলদীপ যাদব হচ্ছে এবং 10-11 যদি দেখি তো 10-11 থেকে দুজন স্পেশারকে নিয়ে খেলানো হবে। তো একজন হচ্ছে জসপ্রীত বুমরা, তো জসপ্রীত বুমরাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং তাকে জসপ্রীত বুমরা যখন 15 সদস্যের টিমের মধ্যে থাকবে তাকে তো প্লেইং ইলেভেনে অবশ্যই তিনি ফার্স্ট চয়েস। স্পেস বোলিং অ্যাটাকে যদি ধরা যায় যে জসপ্রীত বুমরা কিন্তু কিন্তু ফার্স্ট চয়েস থাকবে, তো জসপ্রীত বুমরা নিয়ে নতুন করে কিছু বলার কিছু নেই, তিনি অটোমেটিক চয়েস এবং সব থেকে তার তিনি ফার্স্ট চয়েস যে জসপ্রীত বুমরা, তিনি একদম পেস বোলিং অ্যাটাকে থাকবেন এবং দ্বিতীয় জন যদি দেখি তো দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ সিরাজ আছে এবং আকাশদীপ সিং। আকাশদীপ সিং কিন্তু গত ইংল্যান্ড সিরিজে কিন্তু তিনি খেলেছিলেন এবং তিনি লাস্ট ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু আকাশদীপ সিং তিনি ভালো খেলছেন এবং ভালো উইকেট নিচ্ছেন, অনেকগুলো উইকেট কিন্তু তিনি নিয়েছেন। আরেকজন যদি দেখি ইয়েস দয়ালকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। ইয়েস দয়াল
এস দয়ালের সুযোগ পাওয়ার পেছনে অনেক কারণ আছে। এর থেকে আরো অনেক বোলার ছিল, খালিল আহমেদ ছিল, উমেশ যাদব ছিল। তো তা সত্ত্বেও এস দয়ালকে সুযোগ দেওয়া হয়েছে। এর পেছনে কারণ এস দয়াল কিন্তু একজন লেফট হ্যান্ড ফাস্ট বোলার, এবং তার কাছে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, যার ফলে এস দয়ালকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তো খালিল আহমেদের কথা যদি বলি, খালিল আহমেদের সেই পটেনশিয়ালটা নেই যে তিনি টেস্ট ক্রিকেট খেলবে। তার কাছে সেই ফিটনেসের কিন্তু একটা অভাব আছে, যার ফলে খালিল আহমেদও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, কিন্তু তাকে টেস্টের সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ তার ফিটনেস লেভেলটা সেই রকম নয়, তিনি বারবার ইনজুরি হন। তো যার ফলে ইয়েস দয়াল একজন লেফট হ্যান্ডার বোলার কিন্তু ভারতীয় টিমে অনেক মানে দরকার। তো প্রত্যেকে যারা জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি, এরা যারা কিন্তু রাইট হ্যান্ডার বোলার, তো ভারতীয় টিমে